দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শতভাগ মুক্তিযুদ্ধ বিরোধী সরকার, ইউনূস সরকার, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে শুক্রবার খেয়াল করেছেন যে ঢাকার বিজয় সরণিতে ৫ আগস্ট অভ্যুত্থানের দিন ভেঙে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের আশপাশের স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে গতকাল। সেই জায়গায় হবে জুলাই শহীদদের স্মরণে গণমিনার। আসছে জুলাই নতুন ভাস্কর্য তৈরির কাজ শুরু হবে, সেজন্য প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আমি শুরুতেই বলেছি যে ডক্টর ইউনূস সরকার শতভাগ মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। ডক্টর ইউনূস নিজে, তার পরিষদ এবং তার পেছনে যারা আছে তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছিল এটি মানে না বলে আজকে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যত রকমের অবমাননা আছে অবমাননা করছে। ৫ আগস্ট এই গোষ্ঠীটি বিজয় সরণির সেই মৃত্যুঞ্জয় ভাস্কর্য, বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি ছিল সেটি ভেঙে ফেলানো হয়েছিল। আবার নতুন করে গতকালকে বুলডোজার চালিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে পেছনে যে 7টি দেয়াল ছিল সেই 7টি দেয়াল ভেঙে ফেলেছে। এই 7টি দেয়াল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহানায়ক, তিনি বীর দর্পে এই ভাস্কর্যের সেন্টারে দাঁড়িয়েছিলেন। যেহেতু তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের সেন্ট্রাল ক্যারেক্টার, সেই জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন এবং তার পেছনে ছিল 7টি দেয়াল, সেই 7টি দেয়ালও ভেঙে ফেলানো হয়েছে। স্থাপত্যের এই 7টি প্রাচীর আমাদের স্বাধীনতা সংগ্রামের 7টি আলোকিত আন্দোলন তথা 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ছিল এই 7টি দেয়াল। এই 7টি দেয়াল বা প্রাচীর দীর্ঘ সংগ্রামে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নির্দেশ করে। অর্থাৎ আপনি যদি এই ভাস্কর্য বঙ্গবন্ধুকে দেখেন এবং পেছনে 7টি দেয়ালকে দেখেন তাহলে আমাদের স্বাধীনতার ইতিহাস খুঁজে পাবেন। এবং এই যে 7টি আন্দোলনের কথা বলা হলো, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সর্বশেষ, পেছনে 52 ভাষা আন্দোলন, মাঝখানে যে আন্দোলনগুলো এবং কর্মযজ্ঞগুলো, এগুলো সব কার বিরুদ্ধে ছিল? পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বৈষম্য, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের বাঙালির আন্দোলন। সেই আন্দোলনকে ভয় পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং ইউনূসপন্থীরা, যার দরুন সেই আন্দোলনের মোরাল চিত্রগুলো ভেঙে ফেলানো হলো। আর বঙ্গবন্ধুকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কারণ বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা মুক্তির নেতৃত্ব দিয়েছেন, মুক্তির মহানায়ক কেন তিনি, তাকে খাটো করতে হবে, তাকে ছোট করতে হবে, বাংলাদেশকে পাকিস্তান পর্বে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখনকার সরকারের চিন্তাধারা, চিন্তা চেতনা সেটি। গতকালকে ভাঙার খবর পাচ্ছিলাম, গণমাধ্যমে দেখছিলাম যে এই ভাস্কর্য এলাকাটি বা এই মৃত্যুঞ্জয় মুরাল চিত্রটি যে এলাকায়, সেই এলাকাটা বুলডোজার দিয়ে তছনছ করে ফেলানো হচ্ছে। তখন ভাবছিলাম যে ইতিমধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মৃতিচিহ্ন ছিল খোলা আকাশের নিচে, সেগুলো অলমোস্ট ভেঙে ফেলানো হয়েছে। তাহলে বুঝুন যে বাংলাদেশে এখন কারা দায়িত্ব পালন করছে। এখনো যদি বুঝতে বাকি থাকে, হ্যাঁ আমরা বুঝি, আমরা শুরু থেকেই বুঝতে পেরেছি, 5 আগস্টের আগে থেকেই বুঝতে পেরেছি যে এটা কার আন্দোলন, কাদের সহিংসতা। পরবর্তীতেই বুঝতে পেরেছি, হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, কিন্তু তারপরে মন মানে না, মন বলে না, এটা তো এভাবে হতে পারে না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ অবমাননা হতে পারে না। আমাদের সেনাবাহিনী নিয়েও আমাদের আস্থা বিশ্বাসের জায়গা
শেষ পর্যন্ত ছিল। কিন্তু না, এই যে এই ভাস্কর্যটি, এই মুরাল চিত্রগুলো নির্মাণের পেছনে সেনাবাহিনী যুক্ত। সেনাবাহিনীর তত্ত্বাবধানেই মূলত মৃত্যুঞ্জয় ভাস্কর্য তৈরি হয়েছে। সেই সময়ের সেনাবাহিনী কোন সেনাবাহিনী ছিল? সেটা কি বাংলাদেশ সেনাবাহিনী ছিল? আর আজকের সেনাবাহিনী কোন সেনাবাহিনী? যে সেনাবাহিনী এই ভাস্কর্যটি তৈরি করেছে, তাদের তত্ত্বাবধানেই যেটি তৈরি হয়েছে, আজকে সেই সেনাবাহিনীর সামনে নাকের ডগায় ভাঙা হচ্ছে। সেনাবাহিনীর জাহাঙ্গীর গেট থেকে 1 কিলোমিটার দূরেও হবে না এই ভাস্কর্যটি অবস্থিত, অথচ ভেঙে ফেলানো হলো। তাহলে সেনাবাহিনীর দায়িত্বশীলতা কোথায়? ইউনূস সরকারের দায়িত্বশীলতা কোথায়? বা এখনকার যারা সরকারে আছেন বা সরকারের সমর্থনে আছেন, তারা কোথায়? তারা আমাদের মুক্তিযুদ্ধকে কিছুই মনে করছেন না। আজকে জুলাই জুলাই করে এক তাণ্ডব চলছে। জুলাই মিনার তৈরি করা হবে সেখানে। এই যে 7টি যে আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ শ্রেষ্ঠতম আন্দোলন, শ্রেষ্ঠতম সংগ্রাম, আমাদের বাংলাদেশ পাবার আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা পাবার আন্দোলন, এর পেছনে যে 6টি আন্দোলন, এই ভাস্কর্যটাকে কেন্দ্র করে পেছনে যে মুরাল চিত্র ছিল 7টি দেয়ালে, মুক্তিযুদ্ধের পেছনে যে আরো 6টি, এই 6টির একটিরও সমান হবে জুলাই? একটিরও সমান হবে না। অথচ 52-র ভাষা আন্দোলনকে খাটো করে সেটির মুরাল চিত্র ভেঙে ফেলানো হলো। 54-র যুক্তফ্রন্ট নির্বাচনকে ভেঙে ফেলানো হলো। 56-র শাসনতন্ত্র আন্দোলনকে ভেঙে ফেলানো হলো। 62-র শিক্ষা আন্দোলন ভেঙে ফেলানো হলো। 66-র 6 দফা আন্দোলন ভেঙে ফেলানো হলো। 69-এর গণ অভ্যুত্থানের স্মৃতি চিহ্ন ভেঙে ফেলানো হলো। এবং সর্বোপরি 71-এর মুক্তিযুদ্ধের মহানায়ক সহ পুরো চিত্রটাই ভেঙে ফেলানো হলো, উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান সরকার বোঝাতে চাইছে যে জুলাই অগাস্টে যে সহিংসতা হয়েছে সেটি শ্রেষ্ঠতম অর্জন বাঙালির। এগুলো ভুল, এগুলো মিথ্যা। জুলাই এই 7টি আন্দোলনের একটিরও কাছে দাঁড়াবার মতো ক্ষমতা রাখে না। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। জুলাই মিনার করা মানে এখানে জোর করে চাপিয়ে দেওয়া। এই জোর করে চাপিয়ে দেওয়া থাকবে না, হারিয়ে যাবে। সেদিন খুব বেশি দূরে নয়। বাঙালি জাগতেই হবে। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে একের পর এক অবমাননা, মুক্তির মহানায়ককে অবমাননা, আজকে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে খাটো করে দেখানো হচ্ছে। এগুলোর শেষ আছে, অবশ্যই শেষ হবে। ধিক্কার জানায়, নিন্দা জানায় এই ধরনের কর্মকাণ্ডের। ব্রিটিশ প্রসিদ্ধ সাময়িকী দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনটির শিরোনাম এ বিগ মিস্টেক বাই বাংলাদেশ। বলা হচ্ছে বাংলাদেশের বড় ভুল। এই ভুলটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই বিষয়গুলোই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনাকে উৎখাতের 1 বছর পূর্তির মুখে বাংলাদেশ এখনো রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে হাঁটছে। গত আগস্টে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়নের পথ অধরা এবং কঠিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং নতুন নির্বাচনী রূপরেখা নিয়ে অনিশ্চয়তায় প্রশ্ন উঠছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2026 সালের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বড় ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা নিউট্রাল নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি, এবং একদম দলীয় মানুষ যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল করেন, বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, তারাও স্বীকার করবেন, তারাও বলতে বাধ্য হবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আপনার সরকারের এক্সিকিউটিভ অর্ডারের বলে নির্বাচন কমিশন এটিকে অস্ত্র হিসেবে নিয়ে নির্বাচন কমিশনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কার্যক্রম নিষিদ্ধের সুবাদে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। এতে করে কি হলো?
বিভিন্ন জনমত জরিপে যেগুলো উঠে এসেছে যে এখনো পর্যন্ত এত ম্যাসাকার ঘটেছে, আওয়ামী লীগের সময়ে দুঃশাসন হয়েছে, এত দুঃশাসন, এত অনিয়ম, এত দুর্বৃত্তপনার পরেও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। কোন কোন জরিপে 40-50% সমর্থনের কথাও উঠে আসে। সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন মানে অর্ধেক বাংলাদেশকে নিষিদ্ধ করলেন। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি একটি বড় ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভুলটা না করে একটি ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা বড় ধরনের সুযোগ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আর চাওয়া পাওয়ার কি থাকতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে খ্যাতিমান পুরস্কার হচ্ছে নোবেল। সেই নোবেল পাবার পরে আর কোন স্বীকৃতি পাবার কি দরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের? এই যে কদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে গেলেন একটা পুরস্কার নিতে, তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে। নোবেলের কাছে তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কি কোনো কিছু? নাথিং। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, সারা পৃথিবীতে তার খ্যাতি সম্মান আছে, বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশের কাছেও তার যথেষ্ট সম্মান আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সব মানুষের সম্মান অর্জন করতে পারলেন না। অর্জন করতে পারতেন। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যদি তার উপরে কোনো দমন পীড়ন চালায়, অন্যায়ভাবে ধরে নিলাম যে অন্যায়ভাবে তার নামে মামলা দিয়েছিল, তাকে হেনস্থা করেছে, কিন্তু ডক্টর ইউনূসের এই জায়গাগুলো সংশোধনের সুযোগ ছিল, কিন্তু তিনি সংশোধন করলেন না। তিনি বরঞ্চ আরো সহিংসতার পথে হাঁটলেন। এই সহিংসতার পথে হাঁটাটাই কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিপদ। আজকে আমরা যে দিন কথা বলছি সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের 86তম জন্মদিন। আজকে সব মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছে না। কেন পারছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস ব্লকে ভাগ হয়ে গেছেন। আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের লোকজন খারাপ, কিন্তু দল আওয়ামী লীগ, সংগঠন আওয়ামী লীগ খারাপ নয়। আওয়ামী লীগের প্রচুর ভালো মানুষ আছে। সেই জায়গা থেকে আপনি তাদের কণ্ঠ রোধ করেছেন, ভালো কথা। আপনি 1 বছর প্রায় দায়িত্ব পালনের 1 বছর হতে যাবে এই 1 মাস পরেই। এই 1 বছরে কি অর্জন করেছেন বাংলাদেশে? আপনি যদি এই মুহূর্তে জাতির কাছে উপস্থাপন করেন যে আমি এই বিষয়গুলো অর্জন করেছি, আপনি কোন জায়গায় কি কোনো ইতিবাচক কথা বলতে পারবেন? ইতিবাচক ধারায় বাংলাদেশ ফিরেছে সেটি বলতে পারবেন? কিংবা আপনি গণতন্ত্র উত্তরণের পথের কথা বলছেন, আপনি একটি দলকে বাদ দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথে হাঁটতে পারবেন? আপনি যদি ধরে নিন যে আপনি নির্বাচন দিয়ে দিলেন, নির্বাচন দিয়ে একটি নির্বাচন হয়ে গেল, কিন্তু এই নির্বাচনটি, ওই নির্বাচিত সরকারটি কি টেকসই হবে? হবে না। গণতন্ত্র উত্তরণের পথটা কি টেকসই হবে? হবে না। ধরুন একটি দল বা একটি জোট আগামীর সরকার গঠন করছে। এই সরকারটিকে শক্তিশালী করতে হলেও একটি শক্ত বিরোধী দল প্রয়োজন ছিল, এবং সেই ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, নিশ্চিতভাবেই ধরে নিন যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না এবার, এবং যাওয়া উচিত নয়। আওয়ামী লীগ যদি আবারও রিপিট এত কিছুর পরেও এখনই ক্ষমতায় আসে, সেটি আরো বড় ভয়ানক কিছু হতে পারে। কারণ দুর্বৃত্তরা কিন্তু এখনো পর্যন্ত ওত পেতে আছে। আওয়ামী লীগের ভালো লোকজন সমস্যার কোনো কারণ নেই, কিন্তু সমস্যা দুর্বৃত্তদের। সেই দুর্বৃত্তরা ওত পেতে আছে। এই দুর্বৃত্ত থেকে সংশোধন হওয়ার জন্য হলেও আওয়ামী লীগের একটা রেস্ট দরকার। সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরকারে না গেলেও অন্ততপক্ষে বিরোধী দলে যেতে পারত, সংসদে বিরোধী আসনটি জায়গা করে নিতে পারত, এবং এই বিরোধী আসনটি জায়গা করে নেবার সুবাদে সরকার যেটি থাকতো, সরকার যেটি হতো, সেটি অনেক বেশি শক্তিশালী সরকার হতো, এবং এই সরকারটি সচেতন থাকতো, সতর্ক থাকতো। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো করা যাবে না এমন একটি সচেতনতার মধ্যে থাকতো। কিন্তু আজকে কি হলো? গণতন্ত্রকে দুর্বল করে দিলেন। দ্য ইকোনমিস্ট এই কথাগুলোই বলবার চেষ্টা করেছে। গণতন্ত্রকে দুর্বল করে দিলেন যে আগামীতে যে সরকারটি থাকবে সেই সরকারের কাজের, নেতিবাচক কাজের বিরুদ্ধে কথা বলবার মতো কোনো জায়গা থাকলো না, কথা বলবার মতো কোনো কণ্ঠ থাকলো না সংসদে। এবং না থাকার ফলে আগামীর যে সরকারটি আসবে সেই সরকারটি আবার সেই আওয়ামী দুঃশাসন যে
অনেক সুশাসন আছে, অনেক ভালো কাজ আছে আওয়ামী লীগের, এটি বলতে হবে, কিন্তু অনেক দুঃশাসন আছে। সেই দুঃশাসনগুলো রিপিট করবার একটা সুযোগ করে দিলেন। সেই জায়গাটি নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি ইউনূস হিসেবে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকবার যে একটা অবস্থা ছিল সেটি আসলে হারিয়ে ফেললেন। তাহলে তিনি 18 কোটি বাঙালির 18 কোটি বাংলাদেশের ডক্টর ইউনূস হয়ে উঠলেন না। ডক্টর ইউনূস নিঃসন্দেহে গর্বের মানুষ হবার কথা 18 কোটি মানুষের কাছে, কারণ বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নোবেল লরিয়েট। আগে কেউ পায়নি, এখনো কেউ পায়নি, আগামী দিনে আগামী 50 বছরেও বা 100 বছরেও কেউ পাবে কিনা আমরা জানি না। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলার মানুষের, বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে থাকবার কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে ভাগ করে ফেললেন, এবং এই ভাগ করে ফেলাটাকে ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশের ভুল। এই ভুল আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখনো সময় আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল সংশোধনের। তবে অবস্থা যেটি বলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে আর মনে হয় না ভুল সংশোধন করতে পারবে, কারণ যে পরিমাণ বিগত 1 বছরে যে ধরনের বিশৃঙ্খল সমাজ সৃষ্টি হয়েছে, যে ধরনের বিভেদের সমাজ সৃষ্টি হয়েছে, এই বিভেদকে, এই ভাঙা কাজকে জোড়া লাগিয়ে কাজে লাগানো খুব কঠিন হবে। এবং আগামীতে যেই আসুক না কেন, ধরুন আজকে ডক্টর ইউনূসকে পাল্টিয়ে দিলাম, সরকারটি পাল্টিয়ে দেওয়া হলো, পাল্টিয়ে দিয়েও একটি সরকার যদি এই মুহূর্তে আসে অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে, তবুও সব পক্ষকে আস্থায় নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে আগামী বাংলাদেশ চালিয়ে যাওয়া অত্যন্ত দুর্বোধ্য। বাংলাদেশ একটা অনিশ্চয়তার দোলাচলে ঢুকে গেছে। এটি আসলে মূল কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সুযোগ ছিল, সুযোগটা তিনি কাজে লাগালেন না। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন এটি বলছে, বলবার চেষ্টা করছে। ইকোনমিস্টের প্রতিবেদন শুধু না, আমাদের সব মানুষের কণ্ঠ এটিই বলতে চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুযোগ খেলায় হারালেন, সুযোগটি কাজে লাগাতে পারলেন না, যেটি অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের আগামীর ভবিষ্যতের খুব ভালো কিছুর স্বপ্ন আমরা এই জন্য দেখতেও পারছি না।